আমরা এখন শুরু করে দেই। ওকে, তো এখন এখানের মধ্যে দেখি যে এক্সাম প্র্যাকটিসের মধ্যে এটাতে কি বলছে। ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, which of the following is not a correct unit for angular velocity? Angular velocity মানে কি? Angular velocity is a certain amount of angle covered per unit time. So তার মানে angle divided by time এর ইউনিট। সো তাহলে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টাইম। সো তাহলে এখানের মধ্যে কি রেডিয়ান পার মিনিট, রেডিয়ান ইজ আ ইউনিট অফ অ্যাঙ্গেল, মিনিট ইজ অ্যান ইউনিট অফ টাইম। সো তাহলে এটা ঠিক আছে। এরপর ডিগ্রিজ পার মিনিট, তো ডিগ্রি হলো অ্যাঙ্গেলের ইউনিট, মিনিট হলো টাইমের ইউনিট। সো তাহলে এটাও প্রবলেম নাই। এরপরে রেডিয়ান সেকেন্ড, এখানে পার সেকেন্ড লিখে না, এখানে কি লিখছে, এখানে লিখছে রেডিয়ান সেকেন্ড। সো তাহলে এখানে পার ইউনিট টাইমে কোনো কিছু বের করে নাই। সো তাহলে এটার জন্য অ্যান্সার কি হবে, এটার জন্য আমাদের অ্যান্সার হবে সি, যে এটা কারেক্ট না। আর পরেরটা ঠিক আছে, এটা ডিগ্রি পার সেকেন্ড। ওকে, সো তাহলে কোনটা কারেক্ট ইউনিট না অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য, সি। ওকে, তো এখন এই জিনিসটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। তারপর কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে কনসিডারিং দ্য সেন্ট্রিপিটাল ফোর্স টু মেক আ কার ড্রাইভ অ্যারাউন্ড আ বেন্ড। হ্যাঁ, যে একটা গাড়ি কি করবে, একটা গাড়ি এরকম একটা বেন্ডের অ্যারাউন্ডে এমন টার্ন করবে, যে একটা গাড়ি এরকম স্ট্রেট যাইতেছিল, একটা গাড়ি এরকম স্ট্রেট যাইতেছিল, মনে করো মাঝখানে এরকম একটা অবস্টেকেল আছে, ওর মাঝখানে মনে করো এটা হলো শাপলা চত্বর। হ্যাঁ, শাপলা চত্বরের এইদিকে একটা রাউন্ড অ্যাবাউট আছে না। সো এখন এখান থেকে কি করবে, এখান থেকে গাড়িটা এরকম একটা ওয়েতে যাবে। সো এখন তোমরা মোটো জিপি খেলছো না, মোটো জিপি ওর কোন এরকম বাইকের গেম ওর কোন রেসিং কার গেম খেলতে সময় তোমাদের একটা জিনিস দেখার কথা, যে যখন নাকি তুমি কি করতেছো, যখন নাকি তুমি ওরকম টার্ন নিতেছো, তুমি দেখবা যে তোমাকে অ্যাওয়ে ফ্রম দা সেন্টার অফ দা সার্কেল, হ্যাঁ, সার্কেলের সেন্টারে থেকে বাইরের দিকে কি করবে, একটা ধাক্কা দিবে, স্কিড করে কি করতে চায়, যে গাড়িটা এরকম মুভ করতেছে, ওয়েন এভার ইউ আর অ্যাবাউট টু টার্ন, তো তখন সে কি করে, স্কিড করে অ্যাওয়ে ফ্রম দা সার্কেল চলে যাওয়ার তার একটা টেন্ডেন্সি থাকে। সো ওই জিনিসটা, তো এখন বলতেছে ইট ইজ মোর লাইকলি টু স্কিড আউটওয়ার্ডস, যে বাইরের দিকে স্কিড করে কখন চলে যায়, কখন সে বেশি বাইরের দিকে স্কিড করার টেন্ডেন্সি থাকে, ওই জিনিসটা জিজ্ঞাসা করছে। এখানের মধ্যে বলতেছে যে যখন তার বেশি, যখন তার কম প্যাসেঞ্জার থাকে, যখন নাকি তার টায়ার ওয়ার্ন আউট হয়ে গেছে, মানে কি টায়ারে অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, সো তাহলে কি করতে পারবে না, এত বেশি ফ্রিকশন ফোর্স সে পাবে না, দেন ইট ট্রাভেলস মোর স্লোলি। আর আরেকটা কি বলছে, ইফ ইট ড্রাইভস ফার্দার ফ্রম দ্য ইনসাইড অফ দ্য কার। সো এখন এখানের জন্য অ্যান্সার কি দিছো, কে কি দিলা? আমি ডি দিছি। তুমি দিছো ভাইয়া বি দিয়েছে। বি দিয়েছো। সো বি কেন দিলা? কারণ ভাই এখানে ওয়ার্ন মানে টায়ার যদি মানে ঠিক না থাকে তাহলে এখানে ফ্রিকশন কম দিবে, তাহলে এটা বাইরের দিকে চলে যাবে, এই কারণে। ওকে, সো এখানের মধ্যে ফার্স্টে তোমাদের মেইন যে জিনিসটা বোঝা লাগবে, যে দা ফোর্স, হ্যাঁ, যে এই যে সে একটা সার্কেলের অ্যাবাউট এরকম যে মুভ করবে, দা ফোর্স দ্যাট উইল বি ট্রাইং টু কিপ দা কার উইদিন দা রোড, হ্যাঁ, গাড়িটাকে ওই রোডের অর ট্র্যাকের ভিতরে রাখার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে, দা সেন্ট্রিপিটাল ফোর্স উইল বি দা static friction. Okay, the static friction force or the friction force of the car will be the one which will try to keep the car in the boundary, যে তোমার এই যে রাস্তার যতটুকু আমাদের স্পেসটা আছে ওই স্পেসের মধ্যে রাখার ট্রাই করবে। যে গাড়িটার তো স্কিড করে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সো তাহলে স্কিডিংটাকে কমানোর জন্য বা স্কিডিংটাকে থামানোর জন্য কোন ফোর্স কাজ করবে, ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো এখন যদি তোমার টায়ার কি হয়ে যায়, টায়ার যদি তোমার এরকম ক্ষয় হয়ে যায়, সো তাহলে কি করবে না, টায়ার যদি এরকম ক্ষয় হয়ে যায়, সো তাহলে রাস্তার সাথে এত ভালো গ্রিপ করতে পারবে না, সো তাহলে ওখানের মধ্যে কি পাবে না, বেটার ফ্রিকশন পাবে না। বুঝতে পারছো রায়হান? জি ভাইয়া। বুঝতে পারছো কি বলছি? হ্যালো ভাইয়া, কেটে কেটে আসতেছে ভাইয়া। বাকিরা কি ঠিক মতো শুনতে পাইতেছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তাহলে এখানের মধ্যে তোমরা কি এক্সপ্লেনেশনটা বুঝছো যে অ্যাকচুয়ালি কেন আমাদের এখানের অ্যানসারটা বি হবে? বিকজ তোমাদের যখন নাকি কোন একটা গাড়ি এরকম একটা রাউন্ড অ্যাবাউট দিয়ে বা কোন একটা বেন্ড দিয়ে এরকম মুভ করবে, তখন
গাড়িটার টেন্ডেন্সি থাকে অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল মুভ করা। সো ইন অর্ডার টু কিপ দ্য কার ইন কন্ট্যাক্ট উইথ দ্য রোড কি কাজ করবে? স্ট্যাটিক ফ্রিকশন উইল অ্যাক্ট অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। সো তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু যত বেশি হবে, হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু যত বেশি, স্কিডিং তত কম হবে। ওকে, স্কিডিংটাকে সে তত কি করতে পারবে? আটকায় রাখতে পারবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি? তোমার ফ্রিকশন ফোর্স কখন বেশি হয়? যদি গাড়ির টায়ারের কন্ডিশন বেটার থাকে নাকি বাজে হয়ে যায়? কখন ভালো ফ্রিকশন ফোর্স কাজ করে? যখন টায়ার ভালো থাকে। যখন টায়ারের কন্ডিশন ভালো থাকে। সো তাহলে এখানের মধ্যে বলছে কি যে বি নাম্বার অপশনে বলছে যে ইট হ্যাজ ওয়ার্ন টায়ার্স, মানে কি যে টায়ারটা যদি ক্ষয় হয়ে যায়, ওকে, টায়ারটা যদি ওরকম অনেক বেশি টায়ারের নরমালি কি থাকে, এরকম ট্রেড থাকে না, যে তোমাদের নরমালি এরকম টায়ারের মধ্যে এরকম ট্রেড থাকে। তো এই সবগুলা যদি নষ্ট হয়ে যায়, টায়ার যদি একদম পুরো স্মুথ একদম ক্ষয় হইতে হইতে এরকম ফ্রিকশনের জন্য সে যদি প্লেন হয়ে যায়, তো তখন কি করতে পারবে না, তখন সে আগের মতো ভালো রাস্তার সাথে গ্রিপ করে রাখতে পারবে না। সো তার মানে ফ্রিকশন ফোর্স তখন সে এত বেশি এক্সার্ট করতে পারবে না। তো ফ্রিকশন বেশি এক্সার্ট করতে না পারলে তখন সে কি করবে? ফ্রিকশন বেশি এক্সার্ট করতে না পারলে তখন সে অ্যাওয়ে ফ্রম দা সার্কেল মুভ করে চলে যাওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। তো তাহলে ইট উইল মোর লাইকলি টু বেন্ড আউটওয়ার্ড, যদি কি হয়, ইট ইজ মোর লাইকলি টু বেন্ড আউটওয়ার্ড যদি তার গাড়ির টায়ার গুলা ওয়ার্ন আউট হয়ে যায়। তো তাহলে এটার জন্য অ্যান্সার হবে কি? সি। বুঝতে পারছো রোকেয়া? জি ভাইয়া। ওকে, ফারহান গ্রুপে কি দিছো? ফারহানের নাকি কারেন্ট চলে গেছে। ওকে, সো তাহলে এরপরে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? বলতেছে যে পার্টিকেল মুভস ইন আ সার্কেল, a particle moves in a circle completing 14.5 complete revolutions in 1 minute, যে 1 মিনিটে 14.5 টা কমপ্লিট রেভলিউশন সে করতেছে। সো তাহলে বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এখন আমরা কি জানি? অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়ালস টু হোয়াট? অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার ডিভাইডেড বাই টাইম। তো কতটুকু অ্যাঙ্গেল কভার করতেছে? একটা কমপ্লিট রোটেশনে কত অ্যাঙ্গেল? একটা কমপ্লিট রোটেশনে 2 পাই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল, তাই না? একটা কমপ্লিট রোটেশন হলো 2 পাই। সো তাহলে 14.5 টা কমপ্লিট রোটেশনে কত হবে? 2 পাই ইনটু 14.5। আর এটা কতক্ষণে করতেছে? 1 মিনিটে। সো তাহলে 1 মিনিট, মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60। সো এখন এখানের জন্য এটা কত আসে? 2 পাই ইনটু 14.5 ডিভাইডেড বাই 60 করলে কত হয়? 1.52 1.52 ভাইয়া। 1.52 রেডিয়ান পার সেকেন্ড। সো তাহলে দ্য অ্যান্সার উইল বি বি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 4। এরপর কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? আ স্টুডেন্ট ডিড অ্যান এক্সপেরিমেন্ট অ্যাবাউট আচ্ছা ভাইয়া, বলো তুষার ভাইয়া, বলো। বি 2 তে তো ভাইয়া অ্যানসার দিয়েছে তোমার অ্যানসার বুকে। কি অ্যানসার দিছে? বি অ্যানসার, নাম্বার 2 তে অ্যানসার বি দিয়েছে ওরা। তুমিও তো বি বলছিলা বোধহয়, তুমি সি বলছিলা ভাইয়া। সি বলছিল না? ও আচ্ছা, সরি ভাই, আমি ইয়ে করে ফেলছি। এখানে মার্কি করা আছে, আচ্ছা আমারই বলছো। 1 এর অ্যানসার সি বলছি। ওকে, আচ্ছা। সো এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখো? A student did an experiment about the force on an object moving in a circle, যে একটা অবজেক্ট সার্কেলে ঘুরতেছে, ওটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবে। কি করবে দেখো? The student spun a mass on a string in air above his head so that the mass moved in a horizontal circle, যে সে তার মাথার উপরে যে এরকম কোন একটা রশির সাথে আর কোন একটা সুতার সাথে কিছু একটা হেভি অবজেক্ট সে আটকায় রাখছে, এরপর মাথার উপরে এমনি 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 করে ঘুরাইতেছে। হ্যাঁ, তো এখন এমনি করে ঘুরাইতেছে, ওইটা যেন কি করে? একটা হরাইজন্টাল সার্কেলে ঘুরে। ওকে, ওইটা একটা হরাইজন্টাল সার্কেলে ঘুরতেছে। এখন বলতেছে হোয়াট ফোর্স কজড দ্য mass, what force caused the mass to keep on moving around in a circle? কি ফোর্স এটাকে কি করছে? সার্কেলে রোটেশনে আটকায় রাখছে? সেন্ট্রিপিটাল ফোর্স।
এখন কোন ফোর্সটা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে when something is being rotated, একটা স্ট্রিং এর সাথে লাগানো, সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কে কাজ করবে? কোন একটা কিছু এরকম টাইট হয়ে গেলে, কোন একটা কিছু এরকম যে তুমি একটা কিছু এরকম একটা হরাইজন্টাল সার্কেলে রোটেট করতেছো, এটা একটা হেভি একটা অবজেক্ট, স্ট্রিংটা তোমার হাতে, সো হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট উইল বি অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল? সেন্ট্রিপিটাল ফোর্স, টেনশন সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে হলো টেনশন ফোর্স। তো তাহলে এটার জন্য অ্যানসার কি হবে? মিফতাহুল, সি হবে সি অ্যানসার হবে সি। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি বললাম? রিশা? না ভাইয়া ওকে, তো এখন কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এর এখানে আমাদের কি বলতেছে দেখো, কিং ডাকা was the highest roller coaster in the world in 2007. A train is initially propelled along a horizontal track by a hydraulic system. It reaches a speed of 57 meter per second from rest. সে রেস্ট থেকে 57 meter per second reach করে, ওকে, in 3.5 seconds. So তাহলে we know the initial velocity to be 0, the final velocity to be 57, and the time is 3.5. এখন বলতেছে এরপরে সে কি করলো, সে বটম অফ দা ট্র্যাকে আসছে 57 মিটার পার সেকেন্ডে, এখন সে কি করবে, ক্লাইম্ব করবে, উপরে রাইজ করবে, এই ইনিশিয়াল ভেলোসিটিটা নিয়ে সে কি করবে, এরকম উপরে রাইজ করবে। এটা হলো এরকম যে ইটস লাইক, তোমাদেরকে এখানের মধ্যে ফার্স্টে একা দেখায় যে মনে করো সে হরাইজন্টালি ফার্স্টে মুভ করলো, এখানে ভেলোসিটি 0, সে অ্যাসেলারেট করতে 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 ভেলোসিটি গেইন করলো কত, 57 মিটার পার সেকেন্ড। 57 মিটার পার সেকেন্ড রিচ করার পর দেন সে তখন কি করতেছে, এরকম একটা আমাদের ভার্টিক্যালি আপওয়ার্ড দিকে চলে গেছে এমন একটা ট্র্যাক আছে, সো তাহলে এটা কি করবে, এরকম ডিরেকশনে ভার্টিক্যালি উপরে উঠবে। সো দা কাইনেটিক এনার্জি, যে এই যে এখানে বটম অফ দা ট্র্যাকে যে কাইনেটিক এনার্জিটা আছে, এই কাইনেটিক এনার্জিটা ইউজ করে সে কি করবে, ইট উইল ইউজ ইটস কাইনেটিক এনার্জি টু মুভ আপ দা track. So তাহলে the kinetic energy will get converted to what? The kinetic energy will get converted to gravitational potential energy, যে হাইট গেইন করবে আর কি। তো এখন এখানে বলতেছে কি it then climbs a vertical tower, যেটা মাত্র বললাম, it then climbs a vertical tower before falling back towards the ground. ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে কি দেখো, যে ডিরেকশন অফ দা ট্রেন, সো ট্রেনটা এইদিকে হরাইজন্টালি এসে এইখানে তার ভেলোসিটিটা হলো কত, 57 মিটার পার সেকেন্ড, দেন সে এরকম উপরে যাবে, দেন ওয়াই এ উঠবে, ওয়াই এ উঠার পর দেন সে এই দিক দিয়ে নাইমে এরকম ভাবে মুভ করবে। সো এটা হলো রোলার কোস্টারের নরমাল যে পাথটা, যে এইভাবে এমন ট্র্যাকে সে মুভ করবে আর কি। ওকে, সো এখন এখানে দেখে আমাদের কাছে কোশ্চেনে কোন জায়গায় কি চাইছে, এ নাম্বারে কি বলতেছে, এ নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য এভারেজ ফোর্স ইউজড টু অ্যাসেলারেট ফুললি লোডেড ট্রেন অ্যালং দ্য হরাইজন্টাল ট্র্যাক। সো তাহলে আমাদের কাছে ফার্স্টে ফোর্সের ভ্যালু চাইছে। নাও force equals to কি, এখানের মধ্যে the force will be equal to ma, যে এই ফোর্সটা কি করছে, this caused the train to accelerate. সো তাহলে অ্যাসেলারেট করার জন্য আমাদের কতটুকু ফোর্স লাগতেছে ওই ভ্যালুটা বের করতে হবে। তো এখন এটার জন্য কি দরকার, অ্যাসেলারেশন দরকার। এখন অ্যাসেলারেশনের ইনফরমেশন আমাদেরকে এখানে দিচ্ছে না মিফতাহুল, we know the final velocity to be 57, we know the initial velocity to be 0, and the time is 3.5. So তাহলে acceleration equals to কি, acceleration equals to v v minus minus u by t ওকে, সো তাহলে এখানে 57 minus 0 divided by 3.5 কত আসে acceleration, 114 by 7 114 by 7। ওকে, 114 by 7। সো এখন 7 তো এখন এখানের মধ্যে ম্যাস কত, ম্যাস দেওয়া আছে 12000, সো ম্যাস দেওয়া আছে 12000 মাল্টিপ্লাইড বাই 114 বাই 7। সো তাহলে এটা করলে পরে আমরা ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব না, যে the force that will cause the train to accelerate। সো এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয়, 12000 195428.57 1954285 28.57 ওকে, তো তাহলে এটাকে আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে কত লিখবো,
20,000 ভাইয়া। মানে কত আছে 1 2 3 4 200,000 হয় না রায়হান? জি ভাইয়া কি বলছো ভাইয়া? ফোর্সের ভ্যালু কত আসে এটা টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে 200,000 আসে না নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এরপরে বি নাম্বারে কি বলতেছে? এরপর বি নাম্বারে কি বলতেছে? পয়েন্ট এক্স ইজ জাস্ট বিফোর দ্য ট্রেন লিভস দ্য হরাইজন্টাল ট্র্যাক। তো তার মানে তখনও হরাইজন্টাল অবস্থাতেই আছে। ওকে, যখন নাকি হরাইজন্টাল অবস্থায় আছে তখন কি বলতেছে? এন্ড মুভস ইনটু দ্য ফার্স্ট বেন। তো এখন কমপ্লিট দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম টু শো দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ড্রাইভার এট দিস পয়েন্ট। তো এখন এখানের মধ্যে ফোর্স গুলা কি? একটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে হলো ওয়েট, আর একটা হলো উপরের ডিরেকশনে কি? উপরের ডিরেকশনে হলো আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? যে উপরে হলো এখানের মধ্যে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স। ভাইয়া হ্যাঁ বলো। এখানে ফার্স্ট বেন্ড বলার জন্য নরমাল ডিরেকশনটা একটু অ্যাঙ্গেলে হওয়া উচিত না? না না, এটা বলছে বিফোর। ও আচ্ছা, মানে হরিজন্টাল ট্র্যাকই আছে। হ্যাঁ, বিফোর ইট লিভস দ্য আচ্ছা। হরাইজন্টাল ট্র্যাক এন্ড মুভস ইনটু দ্য ফার্স্ট বেন্ড, মানে ওই ফার্স্ট বেন্ডে যাওয়ার আগে যতক্ষণ হরাইজন্টাল হ্যাঁ। আছে ওই সময় আর কি। ও আচ্ছা। ঠিক আছে, তো এর জন্য নরমাল রিঅ্যাকশন ফোর্স যেরকম ভার্টিক্যালি আপওয়ার্ড, যে ট্র্যাক হলো হরাইজন্টাল, সো তাহলে এটা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে যেই নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে ওইটা। ওকে, জি ভাইয়া। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? মাহি? না ভাইয়া নাই। ওকে, দেন সি নাম্বারে কি বলতেছে? সি নাম্বারে বলতেছে the mass of the rider is m and g is the acceleration of free fall. Just after point x the reaction force of the train on the rider is 4 mg. তো তার মানে নরমাল রিঅ্যাকশন ফোর্স কত? 4 times the weight of the passenger. ওকে, and can be assumed to be vertical. এখানেও বলে দিয়েছে যে এখনো তারা কি ধরবে? নরমাল রিঅ্যাকশন ফোর্সটাকে অ্যাজিউম করবে যে ইট ইজ ভার্টিক্যালি আপওয়ার্ড। তো এখন বলতেছে কি this is referred to as a g force. যে g force মানে কি? 4g force মানে 4 times the weight. ওকে, 4g force মানে কি? 4 times the weight of something. তো 5g মানে কি? 5 times the weight of something. সো এরকম g force মানে কি? তোমার যেই ভ্যালুটা আসবে তত টাইমস the weight of the object. এখন বলতেছে কি show that the radius of curvature of the track at this point is about, the radius of curvature is about 100 meter. এটা শো করতে বলছে। এখন এখানের মধ্যে আমাদের একটা কাজ আছে, দেখো এটা কত নাম্বার কোশ্চেন করতেছি আমরা? 5 এর সি। ওকে, সো কোশ্চেন নাম্বার 5 এর সি এখানের মধ্যে দেখো তারা এখানে বলে দিচ্ছে কি যে স্টিল দে উইল অ্যাজিউম যে জিনিসটা এখনো কি আছে? ভার্টিক্যাল আছে। ওকে, তারা এখন অ্যাজিউম করবে যে জিনিসটা এখনো ভার্টিক্যাল আছে। তো তাহলে আপওয়ার্ড ডিরেকশনে কত ফোর্স কাজ করবে? 4g। আর ডাউনওয়ার্ড ডিরেকশনে কত কাজ করবে? ওয়েট। সো তাহলে এটা তো 1g নরমালি, যে mg যেটা। তো এখানে হলো mg, আর উপরে কি কাজ করতেছে? উপরে কাজ করতেছে 4mg, দ্যাট ইজ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কাজটা কি? উই নো যে এখানে আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্সটা কি হিসেবে কাজ করবে রায়হান? the unbalanced force will act as the centripetal force, তাই না? জি ভাইয়া। ওকে, সো তাহলে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা আমরা বের করি। আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু হোয়াট? 4mg মাইনাস mg। তো কত আসে? 3mg নাকি? সো তাহলে আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু 3mg। এখানের মধ্যে এখন কি লিখবো? we know the unbalanced force, কি বলে? the centripetal force is the unbalanced force. We know the centripetal force is the unbalanced force তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে? ফারহান আবার আসছে। তো এখানের মধ্যে কাজটা কি হবে? যে
আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি আরিয়ানা? mv square by r. mv স্কয়ার বাই r। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমাদেরকে রেডিয়াসের ভ্যালুটা বের করতে বলছে, তাই না? সো we don't need the value of mass, the masses will cancel each other out, so mass এর ভ্যালু দরকার নাই। So এখন radius will be equal to what? Radius will be equal to v square divided by 3g। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের v এর ভ্যালু কত, ভেলোসিটি কত ছিল, 57 ছিল না? ভেলোসিটি ছিল 57 আর g এর ভ্যালু তো 9.81, তো এখন এটার জন্য কত আসে? 110.4. 110.4 তো আমাদেরকে শো করতে বলছে অ্যাবাউট 100 মিটার, তো তাহলে আমরা লিখবো কত, 110 মিটার। ওকে, বুঝা গেছে এই ক্যালকুলেশন রায়েল? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ভাই এটা একটু আবার বোঝা যায় মাত্র আসছি। দিকে যেতে পারো ভাই একটু? হ্যাঁ বলো। তুষার ভাই একটু উপরে স্ক্রল করতে পারবা? করলাম তো। হ্যাঁ দাঁড়া একটু। বলো। ঠিক আছে এখন ওকে, ঠিক আছে। এটা মানে আমি কপি করতেছিলাম, এটা ভুল হয়েছিল আমার। ওই তো এটা কপি করার জন্য এটা তো পরে দিয়ে দিব, তোমাদের ছবি দিয়ে দেই না, ওটা বললে পরে তো দিয়ে দিব, ঠিক আছে? তো এখন এখানের জন্য ফারহান দেখো যে আমাদেরকে বলতেছে কি যে এখানের মধ্যে তার নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে 4 mg আর ওয়েট তো mg থাকবে, তাই না? তো তাহলে আনব্যালেন্সড ফোর্স কত কাজ করতেছে? আনব্যালেন্সড ফোর্স হলো 3 mg। এখন আমরা কি জানি যে the centripetal force is the unbalanced force that acts towards the center of the circle, তাই না ফারহান? জি ভাই। তো তাহলে this 3 mg force is the centripetal force and we know that centripetal force এর ফর্মুলা কি? centripetal force equals to mv square by r, তাই না? তো এখন এখানে থেকে রেডিয়াসটাকে সাবজেক্ট করে রেডিয়াস বের করছি। বুঝতে পারছো? আমাদেরকে রেডিয়াস শো করার জন্য কোশ্চেন করছিল যে শো দ্যাট দ্য রেডিয়াস ইজ অ্যাবাউট 100 মিটার, এটা শো করতে বলছে, এই যে শো দ্যাট দ্য রেডিয়াস ইজ অ্যাবাউট 100 মিটার। দেখছো? জি ভাই। ওকে, এরপরে কি বলতেছে? এরপর বলতেছে যে show that the speed of the train as it reaches the top of the vertical tower, যে সে ভার্টিক্যাল টাওয়ারের টপে যখন উঠে যাবে তখন তার স্পিডটা হবে অ্যাপ্রক্সিমেটলি 20 মিটার পার সেকেন্ড। বলতেছে assume that the resistance forces are negligible, তো তার মানে কোনো এয়ার রেজিস্ট্যান্স বা কোনো ফ্রিকশন ফোর্স কাজ করবে না। তো এখন বলতেছে হাইট অফ দ্য ভার্টিক্যাল টাওয়ার কত? হাইট অফ দ্য ভার্টিক্যাল টাওয়ার ইজ 139 মিটার। তো এখন এই কোশ্চেনটা পারছো কে কে বলো তো? আমি পারছি। ভাই আমি পারছিলাম ভাই এটা। ভেরি গুড। রোকেয়া পারছো এটা 5 এর ডি? আমিও পারছি। জি ভাই পারছি। ওকে, তো তাহলে যারা যারা হোমওয়ার্ক এখনো দেওয়া নাই তাদেরটা তো আমার দেখার সুযোগ হয় না যে আসলে তোমরা কেমনে কি করলা না করলা। তোমাদের কিন্তু হোমওয়ার্ক না করলে পরে ফাইনালি যখন পরীক্ষা নেওয়া হবে তোমাদের সবচেয়ে বাজে কোন সাইডটা হয়েছে জানো? তোমাদের এএস পরীক্ষা হয় নাই। তোমাদের এএস পরীক্ষা হয় নাই দেখে তোমরা আসলে বুঝতেছো না যে এ লেভেলস এর আসলে ডিফিকাল্টি কোন জায়গায় থাকে। তোমরা যারা যারা নাকি এখন এটু করতেছো তোমাদের মধ্যে অনেকজনেরই এমন হইতে পারতো যে তোমরা এএস পরীক্ষা দেওয়ার পর এখন আর এটুর ক্লাস করার মতো অবস্থা থাকতো না, তোমাদের আবার এএস পড়া লাগতো, ঠিক আছে? তো এর জন্য এখন যখন নাকি কোনো একটা ওয়েতে এএস শেষ করে এটুতে উঠে গেছো প্রেডিক্টেড নিয়ে আর যেটা নিয়ে যেমনি হোক, এখন কিন্তু এটুর মধ্যে যদি ফার্স্ট থেকে ঠিকঠাক মতো না পড়ো, হোমওয়ার্ক দিলে পরে হোমওয়ার্ক না করো, জমা না দাও, রেগুলারলি যদি পড়ালেখা না করো, তো তাইলে পরে এটুতে ইউ এর বন্যা বয়ে যাবে। বুঝতে পারছো? মার্কস তোলা এ লেভেলস অনেক কঠিন। তো
এটার জন্য তোমার ওই লেভেলে হার্ডওয়ার্ক দেওয়া লাগবে। ওকে, তো যারা যারা নাকি হোমওয়ার্ক দিতেছো না, কাজ দিলে পরে করতেছো না, ওগুলোর জন্য কিন্তু তোমাদের সিরিয়াস হওয়া লাগবে অনেক। ঠিক আছে? তো এখন এখানে যেটা বলতেছিলাম, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এটা রিশা বলো তো, হাউ টু ডিটারমাইন দা ভ্যালু অফ ভেলোসিটি, যে টপ অফ দা টাওয়ারে ভেলোসিটি কত হবে এটা কিভাবে বের করব? রিশা? রিশা আসো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি শুনি না, কি বলছো? এটা বললাম যে এই ম্যাথটা কিভাবে করব, যে টপ অফ দা সার্কেলে ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ডের কাছাকাছি হবে, এটা কিভাবে শো করব? ওই আমি করছি হচ্ছে হাফ এমভি স্কয়ার, যে 57 দিয়ে ওইটা ইকুয়ালস টু ওয়েট প্লাস হাফ এমভি স্কয়ার আবার করছি, দেন হচ্ছে পরে ওই পাশের ভিটা আমরা জানি না, ওইটা বের করছি। এভাবে করছি। ওকে, সো এটা কেন করছো, এটা বলো তো কেন করলা? তোমার প্রসেস ঠিক আছে, কিন্তু কেন করলা এটা? কারণ হচ্ছে জিপিই তো হচ্ছে আমরা হচ্ছে কে ইকুয়ালস টু জিপিই প্লাস হাফ এমভি স্কয়ার, তো হচ্ছে জিপিও তো তোমার কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছে। আমরা যে করছি আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের লজিকটা অ্যাকচুয়ালি কি এখানের মধ্যে শুনে নাও, যে ফার্স্টে এখানের মধ্যে কাজটা কি হইতেছে আমি এটা নোটের মধ্যে লিখে দিচ্ছি। হ্যাঁ, যে এখানের মধ্যে দেখো ডি নাম্বার। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, যে তোমার এরকম ট্র্যাক আছে, দেন এখানে থেকে এরকম উপরে যাবে, দেন এরকম নিচে আসবে আর কি। তো এখন ভাইয়া আমরা ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as দিয়ে করতে পারি না? ও তো বলতেছি কিভাবে করতে হবে, এখানের মধ্যে খেয়াল করো। হ্যাঁ রিশা, তোমার কথা ভেঙে ভেঙে আসতেছিল, তো এর জন্য আমি এখানের মধ্যে বলা শুরু করছি আবার। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে দেখো এট দ্য বটম, হ্যাঁ, যে একদম নিচে কি থাকবে, পুরো এনার্জিটাই কি কাইনেটিক এনার্জি। ওকে, তো তাহলে একদম নিচে তার টোটাল এনার্জি ইজ দা কাইনেটিক এনার্জি। সো নিচে পুরো এনার্জিটাই হলো কাইনেটিক এনার্জি। নাও অ্যাজ দা রোলার কোস্টার অর অ্যাজ দা ট্রেন উইল গো আপ, কি করবে, এই কাইনেটিক এনার্জিটা কমতে কমতে কিসে কনভার্ট হবে, এই কাইনেটিক এনার্জিটা কমতে কমতে জিপি তে কনভার্ট হবে। এখন টপ অফ দা সার্কেলে যাওয়ার পর, সরি, এখন এখানের মধ্যে কি টপ অফ দা সার্কেলে যাওয়ার পর আর কি থাকবে, একটা কাইনেটিক এনার্জি আছে, কিন্তু কাইনেটিক এনার্জিটা কি নিচের থেকে বেশি হবে নাকি কম হবে? বটম অফ দা ট্র্যাকে যে কাইনেটিক এনার্জি ছিল, টপ অফ দা ট্র্যাকে কি কাইনেটিক এনার্জি সেম থাকবে? ফারহান? জি ভাইয়া, জি ভাইয়া। বটম অফ দা ট্র্যাকে কাইনেটিক এনার্জি যেটা ছিল, টপ অফ দা ট্র্যাকে কি কাইনেটিক এনার্জি সেম থাকবে নাকি কমে যাবে? বেড়ে যাবে না? উপরে উঠলে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। এনার্জি কই থেকে পাইলো? সরি ভাই, কমে কমে। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এখানের মধ্যে কাজটা হলো যে এট দা টপ তোমার দুইটা এনার্জি আছে, ঠিক আছে? জিপি কাইনেটিক। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে টোটাল এনার্জি এট দা বটম, টোটাল এনার্জি এট দা বটম ইজ কাইনেটিক এনার্জি, and এই কাইনেটিক এনার্জি এট দা বটম ইজ গেটিং কনভার্টেড টু জিপি। তো তাহলে যতটুকু কেই কমতেছে, হ্যাঁ, যতটুকু কাইনেটিক এনার্জি কমতেছে, ওই কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হইতেছে, যতটুকু কেই কমতেছে দ্যাট ইজ বিং কনভার্টেড টু জিপি, আর যতটুকু থেকে গেছে কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ দা কাইনেটিক এনার্জি এট দা টপ। বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া। যে এখানের মধ্যে সবাই একটু খেয়াল করো কাজটা কি, যে কোন একটা অবজেক্ট তোমার কি করতেছে, নিচে থেকে উপরে ওঠা শুরু করছে, সো বটম অফ দা ট্র্যাকে তার পুরো এনার্জিটাই কি, বটম অফ দা ট্র্যাকে তোমার পুরো এনার্জিটাই হলো কাইনেটিক এনার্জি। নাও as it will go up, the kinetic energy will decrease and the gp will increase। তো কাইনেটিক এনার্জি ডিক্রিজ করতেছে করতেছে করতেছে, একদম টপে যায়, তখন তার জিপি তো ম্যাক্সিমাম হয়ে গেল। ওকে, যে জিপি এট দা টপ একটা সার্টেন ভ্যালু আছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি,
কাইনেটিক এনার্জি এট দা বটম। এখন টপে যেহেতু আমাদের রোলার কোস্টারটা থামতেছে না দেখেই তো বলছে যে টপ অফ দা ট্র্যাকে তার একটা ভেলোসিটি আছে, যে টপ অফ দা ট্র্যাকে তার একটা ভেলোসিটি আছে, ওই ভেলোসিটির ভ্যালুটা 20 মিটার পার সেকেন্ডের কাছাকাছি এটা শো করতে বলছে। সো এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি কি, এখান থেকে আমরা আইডিয়াটা পেয়ে গেছি দ্য ট্রেন ডাজ নট স্টপ এট দ্য টপ অফ দ্য ট্র্যাক। সো তার মানে টপ অফ দ্য ট্র্যাকে যেও কি হবে না, কাইনেটিক এনার্জি জিরো হবে না। সো তার মানে নিচে যতটুকু কাইনেটিক এনার্জি ছিল পুরা কাইনেটিক এনার্জিটা জিপি তে কনভার্ট হবে না। মানে কি, কাইনেটিক এনার্জি পুরাটা উপরে ওঠার পরেও কিছু কাইনেটিক এনার্জি থেকে যাবে। বুঝতে পারতেছো কি বলতেছি সবাই? জি হ্যাঁ ভাইয়া ভাইয়া। বুঝতেছি। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, তো তাহলে এখানের মধ্যে আমাদের মেইন কাজটা হবে এরকম যে কাইনেটিক এনার্জি এট দা বটম, কাইনেটিক এনার্জি এট দা বটম ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট দা টপ প্লাস জিপিই এট দা টপ। ওকে, তো এখন কাইনেটিক এনার্জি এট দা বটম ইজ ইকুয়াল টু হাফ m ইনটু ভেলোসিটি এট দা বটম অফ দা ট্র্যাক স্কয়ার ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট দা টপ ইজ ইকুয়াল টু হাফ। বর্তমানে কি জিপি নাই? একটু হলো তো জিপি থাকার কথা না? কি বললা বুঝি নাই। বটমে কি জিপি নাই? একটু হলো তো থাকার কথা না? এখন এখানের মধ্যে আমরা যেটা বের করি এটা কি বের করি, এই যে আমাদের হাইটটা দেওয়া 139 মিটার। সো তাহলে এটা কি, এটা হলো আমাদের চেঞ্জ ইন হাইট। সো তাহলে চেঞ্জ ইন হাইট থেকে আমরা কি পাবো, চেঞ্জ ইন জিপি পাবো। ঠিক আছে, সো তাহলে ওইটাই যে গেইন ইন জিপি যতটুকু হইতেছে ওইটাই হলো জিপি এট দা টপ। বুঝছো? জি জি। ওকে, সো তাহলে কাইনেটিক এনার্জি এট দা বটম ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট দা টপ প্লাস জিপি এট দা টপ, দ্যাট ইজ mg ইনটু চেঞ্জ ইন হাইট যে ডেল এইচ। সো এখন ম্যাথস গুলা তো কমন নিয়ে ম্যাথস গুলা কাটাকাটি করে ফেলা যায়, সো ম্যাথস গুলা বাদ। ওকে, সো ম্যাথস সবগুলা চলে গেল। তো এখন এখানের মধ্যে আমাদের কি থাকে দেখি, তো এখন এখানের মধ্যে আমাদের থাকে যে হাফ ইনটু ভেলোসিটি এট দা বটম, ভেলোসিটি এট দা বটম কত ছিল 57, এখন হাফ ইনটু ভেলোসিটি এট দা টপ এটা আমরা জানি না, এটা আমরা বের করব, প্লাস জি কত, জি হলো 9.81 আর হাইট কত, হাইট হলো 139। সো এখন এখান থেকে ভেলোসিটি এট দা টপ কে সাবজেক্ট করে ভেলোসিটি এট দা টপ বের করব, কত আসে ভ্যালুটা, $22.84। 22.84 মিটার পার সেকেন্ড। সো তাহলে এটাকে কত লিখবো, 23 মিটার পার সেকেন্ড। সো তাহলে দিস ইজ অ্যাবাউট 20 মিটার পার সেকেন্ড যেটা শো করতে বলছে। বুঝতে পারছো সবাই ক্যালকুলেশনটা? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। আমি না ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2s দিয়ে করছি হ্যাঁ ম্যাথসটা। ওইটা দিয়ে করলে ভাই আমিও তুমি- সেম কাজ করছি ভাইয়া। কোনটা করছো এটাই তো তোমরা? ম্যাম জিজ্ঞেস করতেছিলাম, ওইটা দিয়ে V হবে square- না? এটা v স্কয়ার ইকুয়ালস টু জি ভাই হ্যাঁ এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ করছি। এটা। এটা দিয়ে করলেও সমস্যা নাই, একই দোনোটাই আছে। যে অ্যানসারের মধ্যে আমরা দেখি ডিফারেন্সটা একটু বোঝাবা? এটা ইউজ করলে আসে, ওটা ইউজ করলে আসে। কি বুঝাবো ফারহান? ডিফারেন্সটা ভাই, বি স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইউজ করলেও আসে, পর ওটাও ইউজ করলে আসে, কোনটা ইউজ করলে ভালো হবে? এনার্জি কনসেপ্ট ইউজ করলে পরে ভালো হয় আর কি, ওইটা করলে পরেও সমস্যা নাই। বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার করলেও একই জিনিস। যেখানে মধ্যে দেখো দুইটা ইউজ করতে পারবা, যে ইউজ অফ কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি কনজারভেশন, যে কাইনেটিক এনার্জি উইল গেট কনভার্টেড টু পটেনশিয়াল এনার্জি, এন্ড ওইটা এই যে half m into velocity at the bottom square is equal to half m into velocity at the top plus gp। তো এইভাবে করে বের করা হয়েছে, প্লাস তোমাদের v square equals to u square plus 2as। তো এখন এখানের মধ্যে তোমরা হাইট নিছো কত 139, এর ভ্যালু নিছো কত -9.81, তাই না? তাহলে ইউ স্কয়ার বা 57 না? হ্যাঁ v square u হলো তোমার 57,
এরকমই তো ইউজ করছো মিফতাহুল। জি ভাইয়া। হ্যাঁ, এটা করলে পরেও সমস্যা নাই। ওকে, এরপরে আমাদের ই নাম্বারের এখানে আমাদের কি বলতেছে, রাইডার্স উইল ফিল মোমেন্টারিলি ওয়েটলেস। কখন আমাদের ওয়েটের ফিলিংটা কখন আসে, এটা কিন্তু তোমাদেরকে বারবার একটা জিনিস ডেসক্রাইব করা হয়েছে যে আমাদের ওয়েটলেসনেস ফিলিংটা কখন আসে, when the only force acting on our body is the weight। যে যখন নাকি ওয়েট ছাড়া আমার বডিতে অন্য কোনো ফোর্স কাজ করবে না, তখন আমার কাছে কি মনে হবে, নিজেকে ওয়েটলেস মনে হবে। তো এখানের মধ্যে কাজটা কি, রাইডার্স উইল ফিল মোমেন্টারিলি ওয়েটলেস ইফ দ্য ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স বিকাম জিরো। সো এটা বলেও দিছে যে কখন সে মোমেন্টারিলি ওয়েটলেস ফিল করবে, যখন নাকি নরমাল রিঅ্যাকশন ফোর্স জিরো হয়ে যাবে। ওকে, তো এখন বলতেছে দ্য ট্র্যাক ইজ ডিজাইন, এমন ভাবে ডিজাইন করা আছে যেন কি হয়, পয়েন্ট ওয়াই তে এরকম একটা ফিলিং আসে, যে পয়েন্ট ওয়াই যে একদম টপ অফ দা ট্র্যাক, এই যে একদম টপ অফ দা ট্র্যাকে যে যেন কি হয়ে যায়, নরমাল রিঅ্যাকশন ফোর্স যেন জিরো হয়ে যায়। তো তার মানে টপ অফ দা ট্র্যাকে শুধু একটা ফোর্সই আছে, কি ফোর্স, ওয়েট। সো দ্যাট ফোর্স উইল অ্যাক্ট অ্যাজ দা সেন্ট্রিপিটাল ফোর্স, নাকি এই ফোর্সটা কি হিসেবে কাজ করবে, সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে। সো তাহলে the weight will act as the centripetal force and we know centripetal force equals to mv square by r. ওকে, তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ দ্য ট্র্যাক। সো এইভাবে করে আমরা ওইটা বের করব যে একদম টপ অফ দ্য ট্র্যাকে সে মোমেন্টারিলি ওয়েটলেস ফিল করে, which means at the top of the track there is no normal reaction force. So তাহলে at the top of the track the only force acting on the passenger is the weight. So তাহলে at the top of the track, যেটা এখন এখানে মুছে দেই, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে at the top of the track the only force acting is the weight and this is the centripetal force and we know centripetal force equals to mv square by r. Okay, so এখন we know w equals to mg, it is equal to mv square by r. So এখন mass কাটা, so তাহলে radius equals to কি হবে, v square divided by g. এখন ভেলোসিটি এট দা টপ মাত্র কত বের করলাম, ভেলোসিটি এট দা টপের ভ্যালু কত, 23 না, ভেলোসিটি এট দা টপের ভ্যালু আমরা বের করলাম 23 আর জি এর ভ্যালু হলো 9.81। সো এখন এখানে রেডিয়াসের ভ্যালুটা কত আসে, 53.92। কত, 53.92 সরি 53.92 মিটার, তাই না? তো এটাকে লিখবো কত, আমরা অ্যানসার কত সিগনিফিকেন্ট ফিগারে দিব, 2 সিগনিফিকেন্ট ফিগারে না? তো তাহলে এটাকে লিখবো কত, 54 মিটার। ওকে, তুষার ভাইয়া বলো এখানে কি অ্যানসারের রেঞ্জ দেওয়া থাকবে না? কি রেঞ্জ দেখবে, অ্যানসারের কি রেঞ্জ থাকবে না? কারণ আমি এখানে ভেলোসিটি 22.8 ইউজ করছি আর আমার কেন রেডিয়াস করবা? কমে গেছে, ভ্যালু 53 আসছে। আচ্ছা, তুমি কি এটা ইউজ করছো যে এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার আছে দেখে 3 সিগনিফিকেন্ট ফিগার ইউজ করছো, সমস্যা নাই, বুঝতে পারছি, ওটা করলেও প্রবলেম নাই। যে এখানের মধ্যে দেখো ওরা কত বের করছে, এই যে 54। ওকে, তো এখন এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা হওয়া উচিত, যে তোমাদের অনেকজনেরই পারার কথা না, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 পারছো কে কে? ভাইয়া আমি পারছি। ভেরি গুড। আর 6 এর এ পারছি, বি তে গিয়ে সমস্যা। হয়তো বি নাম্বারেই প্রবলেম। সো রায়হানের কাছ থেকে আমরা শুনবো কিভাবে করছে। ওকে, সো ফার্স্টে আমরা এখানে দেখি কোশ্চেনে কি বলতেছে। আমরা বলছিলাম না যে অ্যাস্ট্রোনটরা এতদিন ধরে তারা এরকম স্পেসে থাকলে কি হয়, তাদের হাড্ডি নরম হয়ে যায়। হ্যাঁ, যে আমার আর কি মেইনলি এরকম হয়েছে যে এতদিন বাসার মধ্যে বসে বসে কোনো কাজ করে নাই, কিছু করে নাই, গতকালকে এরকম বাসায় কয়টা জিনিস এরকম আলগি টালগি দিয়ে, ভারী জিনিস আলগি টালগি দিয়ে এরকম পায়ের মধ্যে এখন ব্যথা হয়ে আছে, বসে থাকতেছি যতক্ষণ ধরে ততক্ষণ ধরে এরকম পায়ে ব্যথা করতেছে আর কি, বুঝছো?
তো এখন এখানের মধ্যে যে তুমি যদি বেশি দিন ধরে এরকম কাজ টাজ না করো তো তাহলে তোমার মাসেলস গুলি তোমার বোন গুলি এরকম উইক হয়ে যাবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, astronauts can be weakened by long term effects of microgravity. To keep fit, it has been suggested that they can do some exercise using space cycle, a horizontal beam from which an exercise bike and a cage are suspended. One astronaut sits on the exercise bike and pedals, which causes the whole space cycle to rotate around a pole. Another astronaut sitting in the cage experiences artificial gravity, যে due to rotation artificial সে gravity feel করে। When rotated at 20 revolutions per minute, যে 20 বার রোটেট করবে 1 মিনিটে, তখন আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের কাছাকাছি সে গ্র্যাভিটি ফিল করবে। সো তাহলে হি উইল ফিল লাইক যে সে কিসে আছে, আর্থে আছে, অর তার গ্র্যাভিটির ওই সেন্সেশনটা আসবে। ওকে, তো এখন এ নাম্বারে বলতেছে, এ নাম্বার তো ইজি, যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন রেডিয়ান পার সেকেন্ড corresponding to 20 revolutions per minute. So তাহলে we know omega equals to what? Omega equals to theta by t, তাই না? এটা এখানের মধ্যে লিখি যে ওমেগা ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই টাইম। তো এখন একটা রেভলিউশনে 2 পাই রেডিয়ান, তো তাহলে 20টা রেভলিউশনে কত হবে, 2 পাই ইনটু 20 আর ডিভাইডেড বাই পার মিনিট, তো তার মানে 1 মিনিটে 60 সেকেন্ড। তো এখন এখানের জন্য কত আসে ভ্যালু, এটা 2.09 2.09 rad radian per per second. second, 2.09 rad per second. Okay, so তাহলে this is the angular velocity. So a নাম্বার নিয়ে কার কোনো কনফিউশন আছে? না ভাই। Okay, so now রায়হান বলো, use the diagram to estimate the radius of the path followed by the cage's platform and use this estimate to calculate the platform's acceleration. কি করছো? ভাই আমি আগে ফার্স্ট এটা নিছি, এই পোলটার লেন্থ মেজার করছি আর এই অ্যাস্ট্রোনটের লেন্থ মেজার করে পিথাগোরাস থিওরেম দিয়ে সলভ করে ডিভাইড বাই 2 দিয়ে দিচ্ছি, মানে এভারেজটা নিয়ে ওইটা রেডিয়াস বসাইছি, রেডিয়াস 9 আসছে আমার। পিথাগোরাস থিওরেম দিয়ে কি করছো? আগে ভাই এই পোলের লেন্থ মাপছি আর অ্যাস্ট্রোনটের লেন্থ মেপেছি, এরপর পিথাগোরাস থিওরেম দিয়ে রেডিয়াস ম্যাক্সিমাম রেডিয়াসটা বের করে পোলের লেন্থ কেমনে পাইলা? স্কেল দিয়ে মাপছি। স্কেল দিয়ে মাপছো, এটা কি বলছে দা ডায়াগ্রাম ইজ টু স্কেল? যে এই যে ডায়াগ্রামে ড্রন টু স্কেল লেখা আছে, ড্রন টু স্কেল লেখা, কিন্তু তোমার 1 সেন্টিমিটার মানে যে 1 সেন্টিমিটার এমন কোন বলে দিছে? একটা না না মানুষের, আমি সবগুলা এই মানুষের হাইট কত বের করছো? ভাই এটা তো রাফ খাতায় করছি, রাফ খাতার সামনে নেই আমার। ও তো তাহলে নিয়ে আসো। ওয়েট দাঁড়াও, তোমার ছবি পাঠিয়েছি, দাঁড়াও একটু। গ্রুপে পাঠায় দাও, সমস্যা নেই। গ্রুপে দিব? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানের মধ্যে রেডিয়াস ইকুয়ালস টু 9 মিটার লিখলা, কেমনে পাইলে 9 মিটার? ওই তো রাফ খাতায় করে রাখছি, রাফ খাতাটা কই এখন শিওর না। ওই তো করছো কিভাবে ওইটা তো বলতে হবে। 9 হ্যাঁ মিটার আমি তো এভাবে করছি। মানুষের হাইট কত আসছে? আমি তো স্কেল ধরে করছিলাম, এখানে তো ইয়া দেওয়া আছে, দাঁড়াও একটু আমি আনতেছি কপিটা, দাঁড়াও। এই প্রসেসটা সবাইকে বুঝায় বলতেছে, এখানে রায়হান আগে বলে নেক এরপরে। ওকে,
কারো কি কোনো আইডিয়া আছে কিভাবে করে এটার রেডিয়াসের ভ্যালু বের করা যায়? রায়হান ভাইয়া ছাড়া আমি বলি, বলো। ওই যে কেজ থেকে ওই পোলটা পর্যন্ত কয়েকটা লেন্থ মেজার করে এভারেজ করে তারপরে করা যাবে রেডিয়াসটা বের করার জন্য। এইটা হলো রেডিয়াস, ভালো কথা। এটা হলো রেডিয়াস অফ রেভলিউশন, যে এই রেডিয়াসে সে রোটেট করবে। সো উই নিড দিস ভ্যালু। সো এখন এই রেডিয়াসের ভ্যালু মাপবো কেমনে? এটা তো ড্রন টু স্কেল বলা, তো স্কেল দিয়ে মাপবো। ড্রন টু স্কেল মানে বুঝো কি জিনিস? ড্রন টু স্কেল মানে সবকিছু একই স্কেলে যে তোমার কমানো হয়েছে আর বাড়ানো হয়েছে। তুমি তুমি ড্রন টু স্কেলের ব্যাপারটা এখানের মধ্যে একটা কাজ করো, তুমি এখানের মধ্যে স্কেলটা বসাও। তুমি একটা স্কেল বসাও, এখানে মানুষের পুরা লেন্থটা মেজার করো। দেখো মানুষের লেন্থটা কি, এখান থেকে এতটুকু তোমার কি মনে হয় একটা মানুষ 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার এরকম লেন্থের মানুষ হয়? রিশা? না, তো তাহলে এখানের মধ্যে টু স্কেল লেখা আছে, এইটাই হলো আমাদের হিন্ট। ভালো কথা, এটা এই জিনিসটা ভালো খেয়াল করছো যে ড্রন টু স্কেল লেখা আছে। বাট এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অর ব্যাকগ্রাউন্ড আইডিয়া যে একটা মানুষের এভারেজ হাইট কত হয়। একটা মানুষের এভারেজ হাইট হয় কত বলতে পারবা? 6 ফিট। ভাইয়া 5.5 ফিট। একজন মানুষের এভারেজ হাইট হয় 6 ফিট। আমরা বাট্টু মানুষ, আমরা বাংলাদেশি এদিকের সাইডের মানুষরা বেশি বাট্টু হয় আর কি। নরমালি অন্যদিকে ওরা 6 ফিটের বেশি থাকে। সো অন এভারেজ 6 ফিট কনসিডার করে। বাট এটা যায় আসে না, এটা তুমি 5 ফিট 8 ধরো, 5 ফিট 10 ধরো, মানুষের হাইট এটা ডাজ নট ম্যাটার। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? সো অ্যাজিউমিং দ্য ম্যান ইজ আ স্ট্যান্ডার্ড পারসন, সো তাহলে তার হাইট কত হবে? তার হাইট হয় তোমার 6 ফিট। 6 ফিট মানে কত মিটার? ফিট থেকে মিটারে কনভার্ট করতে পারো? এটা হলো অ্যাপ্রক্সিমেটলি 1.8 মিটারের মতো। ওকে, ফিট থেকে মিটারে কনভার্সনের ব্যাপারটাও তোমাদের ক্যালকুলেটরে আছে, কিন্তু তোমাদের এই যে ক্যালকুলেটরের মধ্যে হ্যাঁ, কত আসে চেক করতে হবে। এখানের মধ্যে তোমাদের ক্যালকুলেটরে কিভাবে আনতে পারে জানো মাহি? ফিট থেকে মিটারে কিভাবে কনভার্ট করে? যে শিফট দিয়ে 8, শিফট দিয়ে 8 দিয়ে যে কনভার্টে আসবে, দেন লেন্থের কনভার্সন, যে ফিট থেকে আমরা মিটারে নিব। ওকে, সো এইভাবে করলে করে কত আসে? 6 ফিট কে মিটারে কনভার্ট করলে কত আসে? ইন্টারনেটে হলো 1.83। কত? 1.83। ওকে, সো তাহলে 1.83 মিটার। এখন এখানের মধ্যে খেয়াল করো, এখন এখানের মধ্যে কাজটা কি? তো তার মানে মানুষের হাইটটা 1.83 মিটার। ওকে, সো এখন আমরা কি করব? ফার্স্টে স্কেল নিব। ওকে, ফার্স্টে স্কেলটা নিয়ে কাজটা কি করব? ফার্স্টে স্কেল নিয়ে মানুষের হাইটটা মাপলাম। হ্যাঁ, মনে করো স্কেল নিয়ে মানুষের হাইটটা মাপলাম এন্ড উই ফাউন্ড দ্যাট স্কেলটা নিয়ে মানুষের হাইটটা মাপার পর মনে করো আসলো, আমি একটা এক্সাম্পল ক্যালকুলেশন দেখাইতেছি। মনে করো এখানের মধ্যে কত, এটা একটা স্কেল যদি ধরি, এখানে আমার তো বই নাই, আমি কেমনে মাপবো? 1 2, আমিও তো বইয়ে মাপতেছি না, এটা আমি স্ক্রিনের উপর বসাইতেছি স্কেল। এখন এখানের মধ্যে 1 2 3 সেন্টিমিটার। ওকে, মানুষের হাইটটা কত আসে? মানুষের হাইটটা আসতেছে 3 সেন্টিমিটার। সো ড্রন টু স্কেল মানে কি? এখন এখানের মধ্যে শুনো, ফার্স্টে আমরা কি করব? মানুষটার হাইটটা মাপবো। ওকে, যে তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, শুধু বলে দিয়েছে ড্রন টু স্কেল। দ্যাট ডাজন্ট মিন যে দা স্কেল ইজ 1:1। তোমরা ম্যাপ স্কেলের ব্যাপারটা দেখছো না? ম্যাপ স্কেলের ব্যাপারটা কি ছিল? ম্যাপ স্কেলের একটা কাহিনী ছিল যে তোমাদের ম্যাপ স্কেলের কি দেওয়া থাকে? রেশিও দেওয়া থাকে না? যে তোমরা ম্যাথ দিতে করছো না যে 1:1000, 1:10,000, 1:40,000, এরকম কতগুলি স্কেল দেওয়া ছিল, মনে আছে তোমাদের ম্যাথ বইয়ের অ্যারিথমেটিকের ম্যাথ? এরকম ম্যাপ স্কেল দেওয়া থাকে যে
হ্যাঁ মনে আছে যে বিয়ারিং এর ম্যাথস করা আছে। হ্যাঁ ওখানের মধ্যেও থাকে। সো তাহলে এখানের মধ্যে তোমার টু স্কেল মানে কি, ড্রন টু স্কেল মানে হলো যে তোমার একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আঁকা হয়েছে। সো তার মানে একটা মানুষের হাইট আমরা এখন মনে করো ডায়াগ্রাম থেকে মেজার করলাম, কত আসলো, ডায়াগ্রাম থেকে মেজার করলাম আসছে হলো 3 সেন্টিমিটার। তো তার মানে 3 সেন্টিমিটার অন দা ডায়াগ্রাম রিপ্রেজেন্টস 1.8 মিটার ইন রিয়েল লাইফ। ঠিক আছে, সো তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম রায়হান, এখান থেকে আমরা অ্যাকচুয়াল স্কেলটা পাইছি। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, যে ডায়াগ্রামের এতটুকু ডিসটেন্স মানে অ্যাকচুয়াল লাইফের এতটুকু ডিসটেন্স। বুঝতে পারছো রিশা কি বলতেছি? হ্যাঁ বুঝছি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে 3 সেন্টিমিটার 1.8 মিটার রিপ্রেজেন্ট করতেছে। এটা আমরা মানুষের হাইটটা থেকে প্রথমে ডায়াগ্রামের স্কেলটা বের করে নিছি, বিকজ ডায়াগ্রামে শুধু বলে দিচ্ছে যে ড্রন টু স্কেল। ওকে, ডায়াগ্রামে শুধু বলে দিচ্ছে ড্রন টু স্কেল, কিন্তু অ্যাকচুয়াল স্কেলের ভ্যালুটা কত এটা তো বলে নাই, যে রেশিওটা বলে দেয় নাই। সো আমাদেরকে ফার্স্টে নিজেদের আলাদা করে কি করে নিতে হইলো, আমাদের ফার্স্টে আলাদা করে এই স্কেলটা বের করে নিতে হইলো। কিভাবে বের করলাম, বাই হ্যাভিং an idea of a known value, যে মানুষের হাইটটা মানুষটাকে এইভাবে করেই রাখছে যেন আমরা কি পাই, মানুষের হাইটটা মেজার করে একটা আইডিয়া পাই যে স্কেলের ভ্যালুটা কত হইতে পারে। ওকে, এন্ড সিন্স এখানে স্কেল ডায়াগ্রাম ইউজ করতেছে, এস্টিমেশনের একটা কাজ থাকবে। তো এর জন্য আমাদের দেখবা যে অ্যানসারের মধ্যে রেঞ্জ দিবে অনেক বড়, যে রেঞ্জ কত 6 থেকে 13 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে বিশাল একটা রেঞ্জ দিছে। সো এখন এখানে আমরা দেখব ফাইনাল অ্যানসার আমাদের কত কি আসে। সো এখন 1 সেন্টিমিটার অন দা ডায়াগ্রাম রিপ্রেজেন্টস হোয়াট, 1 সেন্টিমিটার অন দা ডায়াগ্রাম রিপ্রেজেন্টস 1.8 মিটার ইন রিয়েল লাইফ। সো তার মানে 1 সেন্টিমিটারে কত রিপ্রেজেন্ট করবে, 1 সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করবে, 0.6 মিটার, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছে? কারো যদি কোনো কনফিউশন থাকে এটা নিয়ে তাহলে কিন্তু বলতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এর জন্য এখানের মধ্যে আমি আলাদা করে ডেসক্রাইব করতেছি ডিটেইলে। তো এখন এখানের মধ্যে কাজটাকে দেখো, এখন আমি কি করব, এখন তো আমি স্কেলটা পেয়ে গেলাম। এখন আমি এই যে এখান থেকে একটু পর্যন্ত এটা কি রেডিয়াস অফ রোটেশন, তাই না? এখন আমরা রেডিয়াসের ভ্যালুটা বের করে দেখব কত আসে। ওকে, তো এখন আমরা এখানে রেডিয়াসের ভ্যালুটা বের করি। তো এখন এখানে রেডিয়াসের ভ্যালুটা কত আসে, 1 2 3 4 4.2, রেডিয়াসের ভ্যালুটা আসে 4.2 সেন্টিমিটার। ওকে, তো তাহলে এখানে রেডিয়াস অফ দা সার্কেলের ভ্যালু কত আসে, রেডিয়াসের ভ্যালু কত আসে হলো r ইকুয়ালস টু 4.2 সেন্টিমিটার। তো তার মানে কি অ্যাকচুয়াল রেডিয়াস 4.2 সেন্টিমিটার না, এটা ডায়াগ্রামের রেডিয়াসের ভ্যালু আসছে কত, 4.2 সেন্টিমিটার। সো তাহলে অ্যাকচুয়াল ভ্যালু অফ রেডিয়াস কত হবে, অ্যাকচুয়াল ভ্যালু অফ রেডিয়াস হবে এরকম, যে ইউনিটারি মেথডে বের করব। কেমন ভাবে বের করব, যে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 0.6 মিটার। সো তাহলে 4.2 সেন্টিমিটার রিপ্রেজেন্টস হোয়াট, 4.2 ইনটু 0.6। বুঝতে পারতেছো কি বলতেছি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আরিয়ানা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আরিয়ানা বুঝতেছো, ওকে ভালো কথা। সো এখন এখানের মধ্যে কত আসে, 4.2 ইনটু 0.6 করলে 2.52 2.52 মিটার। ওকে, সো তাহলে রেডিয়াস পাইলাম কত, 2.52 মিটার। ভালো কথা। সো এখন আমাদেরকে অ্যাসেলারেশনের ভ্যালু বের করতে বলছে। উই নো সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইকুয়ালস টু v স্কয়ার বাই r, কিন্তু আমাদেরকে তো v রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো তাহলে v কে কত লেখা যায়, v কে r ওমেগা লেখা যায় না, v কে কি লেখা যায়, r ওমেগা। তো তাহলে এখানের জন্য কি আসে, r স্কয়ার ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই r। তাহলে r r দিয়ে কাটাকাটি করলে একটা r থাকে। তো তাহলে অ্যাসেলারেশন ইকুয়ালস টু কি আসে, ওমেগা স্কয়ার ইনটু r। ওমেগা আমরা কত বের করছিলাম, ওমেগা আমরা বের করছিলাম কত, ওমেগা আমরা বের করছিলাম 2.09, তাই না?
ওকে, সো তাহলে ওমেগা বের করছিলাম 2.09, সো তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের 2.09 স্কয়ার মাল্টিপ্লাইড বাই রেডিয়াস কত আসলো 2.52। সেটা করলে পরে কত আসে দেখো তো অ্যানসারটা? 11.01 11.01 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে 11 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন অ্যাসেলারেশন দা অ্যাস্ট্রোনট উইল ফিল কত হবে? 11 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানের মধ্যে দেখি অ্যানসারের মধ্যে তারা কি দিছে। বলছি না যে অ্যানসারের মধ্যে অনেক বড় একটা রেঞ্জ দিবে। তো এখন এখানের মধ্যে দেখো দেখছো রেঞ্জের ভ্যালুটা কত? 6 থেকে 13 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, 6 থেকে 13 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে আমাদের অ্যাকচুয়াল অ্যানসার। এটা কোশ্চেন পেপারের একটা কোশ্চেন, এটা ওই কোশ্চেন পেপারে পাইলে পরে তখন ভালো মতো বুঝতে পারবা যে এখানের মধ্যে কি বলতেছে, কারেক্টলি করেসপন্ডিং টু রেডিয়াস এস্টিমেট, যে রেডিয়াসের এস্টিমেশন আমাদের কত আসে ওই জিনিসটা উপর ডিপেন্ড করবে যে আমাদের অ্যানসারের ভ্যালুটা কত হয়। বুঝতে পারছো? এইখানে এই জিনিসটা ভুল লেখা, 26:26 আর 57 এর এই রেঞ্জটা এটা ভুল লেখা। উপরেরটা এটা আমাদের ঠিক হবে যে এটা আমাদের কত, যে 6 থেকে 13 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ ক্লোজ টু দা অ্যাকচুয়াল অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ, কত 9.81। সো তাহলে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ারের কাছাকাছি রেটের অ্যাসেলারেশন ফিল করবে। সো তাহলে তখন কি করবে, সে মনে করবে যে তার একটা ওয়েট আছে, যে সে স্পেসে যেও তার নিজের একটা সেন্সেশন থাকবে যে ইট ইজ ফিলিং আ ওয়েট। বুঝতে পারছো কি বললাম? আরিয়ানা, জি ভাইয়া বুঝছি। ওকে। তো তাহলে আমরা বাকি যে দুইটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 7 আর 8, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 আর 8 এই দুটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। এরপরে আমরা ইলেকট্রিক ফিল্ড শুরু করে দেব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করব আর কি। ওকে, যে এখানে বসে থেকে থেকে পায়ে আরো টান পড়তেছে। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে বাকি দুইটা কোশ্চেন শেষ করে দেন ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার শুরু করব। বুঝতে পারছো ঠিক আছে মোস্তাকিম? ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।